ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে গণতান্ত্রিক সরকার বিদ্যমান রয়েছে। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ১৯৫১ সালে প্রথমবারের মতো এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা কারণে সরকার মেয়াদ পূরণে ব্যর্থ হলেও দেশটি কখনোই গণতন্ত্রের রাস্তা থেকে সরে যায়নি। তাই তো এখনো পর্যন্ত ১৪ জন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা সে ১৪ জন প্রধানমন্ত্রী সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। (১৯৪৬) সালে ব্রিটিশ রাজের অধীনে ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কংগ্রেস পার্টি সর্বাধিক আসনে জয়লাভ করে। সে সময় কংগ্রেস সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হন ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা জওহরলাল নেহেরু। এর এক বছর পর ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করার সময় দেশটিতে সরকার পরিচালনার দায়িত্ব কংগ্রেসের উপরই দিয়ে যায়। তাই স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রীও নির্বাচিত হন জওহরলাল নেহেরু। অবশ্য সে সময় সংবিধান রচিত হয়নি বলে তখনও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হয়নি ভারত। প্রায় ৩ বছর পর ১৯৫০ সালে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রিপাবলিক অফ ইন্ডিয়ার যাত্রা শুরু হয়। এরপর ১৯৫১ সালের ২৫ অক্টোবর এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ২ দফায় দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটিই ছিল স্বাধীন ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনে ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৪টি আসন জিতে বিজয়ী হয় কংগ্রেস। তারা সরকার গঠন করলে আবারও প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। ১৫ এপ্রিল ১৯৫২ সাল থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন। শুধু তাই নয়, ১৯৫৭ ও ১৯৬২ সালের নির্বাচনেও কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করলে সে সময় জওহরলাল নেহেরুই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্থাৎ স্বাধীন ভারতে তিনি ৩ দফায় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহেরু যে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন তা যেন নিয়তি নির্ধারিতই ছিল। ব্রিটিশ ভারতের এলাহাবাদে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মতিলাল নেহেরু রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ২ বার কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার মতোই ছোট থেকেই নেহেরুর রাজনীতিতে আগ্রহ ছিল। তাই তো পড়াশোনা শেষ করেই ১৯১২ সালে সরাসরি তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ভাষণ দেওয়ার ধরন, আধুনিক চলাফেরা ও চিন্তাভাবনার কারণে তিনি ভারতে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। এই কারণেই জওহরলাল নেহেরু দীর্ঘ ১৭ বছর ধরে সফলতার সাথে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পেরেছিলেন। ১৯৬৪ সালের ২৭ মে যখন তিনি মারা যান, তখনও জওহরলাল নেহেরু ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রী গুলজারিলাল নন্দা। ১৮৯৮ সালের ৪ জুলাই পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। লাহোর, আগ্রা এবং এলাহাবাদে পড়াশোনা শেষ করে তিনি বোম্বে ন্যাশনাল কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর ১৯২১ সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৫০ সালে স্বাধীন ভারতের পরিকল্পনা মন্ত্রী হিসেবে গুলজারিলাল নন্দাকে নিয়োগ দেওয়া হয়। তবে জওহরলাল নেহেরুর আকস্মিক মৃত্যুর পর ১৯৬৪ সালে মোট ১৩ দিন সরকার প্রধানের দায়িত্বও পালন করেন গুলজারিলাল নন্দা। ১৯৬৪ সালের ১০ জুন শ্রী গুলজারিলাল নন্দার কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেন জনপ্রিয় কংগ্রেস নেতা লাল বাহাদুর শাস্ত্রী। এই সংগ্রামী নেতা ১৯০৪ সালে ভারতের মুঘল সারাই অঞ্চলে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তবে দারিদ্রতাই তাকে রাজনীতির বিষয়ে আগ্রহী করে তোলে। তিনি মহাত্মা গান্ধীর ভীষণ ভক্ত ছিলেন এবং বিশ্বাস করতেন যে স্বাধীনতাই শুধুমাত্র দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিতে পারে। তাই তো মাত্র ১৬ বছর বয়সে লাল বাহাদুর শাস্ত্রী রাজনীতিতে জড়িয়ে পড়েন।
একসময় কংগ্রেসের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাও হয়ে ওঠেন তিনি। স্বাধীন ভারতেও 3 বার লোকসভার সদস্য নির্বাচিত হন লাল বাহাদুর শাস্ত্রী। এরপর 1964 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও মাত্র 266 দিন পর তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। এর ফলে আবারও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন গুলজারিলাল নন্দা। 1966 সালের 11 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর আবারও 13 দিন দায়িত্ব পালন করেন তিনি। 1966 সালের 24 জানুয়ারি কংগ্রেসের মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইন্দিরা গান্ধী। 1967 সালে সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর 1967 সালে নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলে প্রথমবারের মতো পূর্ণকালীন প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মেয়ে ছিলেন তিনি। 1917 সালে জন্মগ্রহণ করা এই মহিয়সী নারী ইংল্যান্ডের অক্সফোর্ডে পড়াশোনা করেছিলেন। অল্প বয়স থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি সরাসরি মহাত্মা গান্ধীর নির্দেশে কাজ করতেন, যার কারণে 1942 সালে প্রথমবারের মতো জেলেও যেতে হয় তাকে। স্বাধীনতার পরেও ইন্দিরা গান্ধী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। তিনি 1964 সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে মন্ত্রিসভাতেও যোগ দেন। তবে 1967 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর শক্ত হাতে দেশ পরিচালনা করেন উপমহাদেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী। সে সময় তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে 1971 সালে নির্বাচনে জয়ী হয়ে আবারও ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সর্বোচ্চ সমর্থন দেন তিনি। ফলে বাংলাদেশ নামে নতুন এক রাষ্ট্রের জন্ম হয়। তবে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা হ্রাস পায়। একই সাথে ভারত জুড়ে প্রবল রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ফলে 1975 সালে দেশটিতে ন্যাশনাল ইমার্জেন্সির ঘোষণা করেন ইন্দিরা গান্ধী, যার কারণে তার জনপ্রিয়তায় ধস নামে। ইমার্জেন্সির মধ্যেই 1977 সালে ভারতে নির্বাচন অনুষ্ঠিত হলে ইন্দিরা গান্ধীর কংগ্রেস পার্টিকে পরাজিত করে ক্ষমতায় আসে জনতা পার্টি। জনতা পার্টির নেতা মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 1896 সালে ভাদেলি গ্রামে জন্মগ্রহণ করা মোরারজি দেশাই ছিলেন একজন স্কুল শিক্ষকের সন্তান। পড়াশোনা শেষ করে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও 1930 সালে চাকরি ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন তিনি। স্বাধীনতার পর 1967 সালে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় যোগ দেন মোরারজি দেশাই। তবে 1969 সালে মতপার্থক্যের কারণে কংগ্রেস থেকে বেরিয়ে তিনি জনতা পার্টি নামে নতুন দল তৈরি করেন। মোরারজি দেশাইয়ের দল জনতা পার্টি 1977 সালে নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও দ্রুতই তাদের জনপ্রিয়তা কমতে থাকে। এমনকি তার নামে উঠতে থাকে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ। ফলে 1979 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর চৌধুরী চরণ সিংকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তিনি সংসদে বসার আগেই তার দলের এমপিরাই তার উপর থেকে সমর্থন সরিয়ে নিলে তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। এরপর কোনো দলই লোকসভায় নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে না পারায় 1980 সালে তৎকালীন প্রেসিডেন্ট নতুন করে নির্বাচন ঘোষণা করেন। 3 বছর ক্ষমতা থেকে দূরে থাকার পর 1980 সালের নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলে ইন্দিরা গান্ধী আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে 1984 সালের 31 অক্টোবর তারই 2 দেহরক্ষী তাকে হত্যা করলে ইন্দিরা গান্ধীর শাসনকালের অবসান হয়। সে বছরেরই ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে কংগ্রেস বিশাল ব্যবধানে জয়লাভ করে। এবার কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীরই ছেলে রাজীব গান্ধী। মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া রাজীব গান্ধী ছিলেন ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। রাজনীতিবিদ বাবা মার এই সন্তান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তবে রাজনীতির চেয়ে পাইলট হওয়ার ব্যাপারেই বেশি আগ্রহ ছিল তার। কিন্তু 1980 সালে তার ভাই সঞ্জয় গান্ধীর মৃত্যু হলে পরিস্থিতি পাল্টে যায়।
এবং রাজীব গান্ধী রাজনীতিতে মনোযোগ দেন। 1984 সালে মায়ের করুণ মৃত্যুর পর রাজীব গান্ধী কংগ্রেস ও ভারতের দায়িত্ব কাঁধে তুলে নেন। যদিও তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি তার মেয়াদ পূর্ণ করেন। পরবর্তীতে 1989 সালের নির্বাচনে রাজীব গান্ধী পরাজয় বরণ করেন এবং তার সবচেয়ে বড় সমালোচক বিশ্বনাথ প্রতাপ সিং ভারতের প্রধানমন্ত্রী হন। এলাহাবাদের রাজা বাহাদুর রামগোপাল সিংয়ের ঘরে জন্ম নেওয়া বিশ্বনাথ কলেজ জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। একসময় কংগ্রেসের হয়ে রাজনীতি করলেও পরবর্তীতে কংগ্রেস থেকে বেরিয়ে জনতা পার্টিতে যোগ দেন। তবে বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হলেও নানামুখী চাপের কারণে তিনি বেশি দিন সে পদে থাকতে পারেননি। 1989 সালের 2রা ডিসেম্বর ক্ষমতা গ্রহণের 343 দিনের মাথায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রধানমন্ত্রী হন চন্দ্রশেখর সিং, যিনি বিশ্বনাথ প্রতাপেরই দলের নেতা ছিলেন। কিন্তু বিশ্বনাথ প্রতাপ পদত্যাগ করলে জনতা পার্টি থেকে বেরিয়ে চন্দ্রশেখর সিং সমাজবাদী জনতা পার্টি নামে নতুন একটি দল গঠন করেন। এরপর লোকসভায় সরকার গঠনের মতো সমর্থন অর্জন করলে তিনি ভারতের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে জন্ম নেওয়া চন্দ্রশেখর সিং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। কলেজ জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন বলে এলাকায় ভীষণ জনপ্রিয়তা ছিল তার। তাই 1962 সালেই তিনি নিজের এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 1989 সালের প্রধানমন্ত্রী হলেও নানামুখী চাপের কারণে কয়েক মাস পরেই পদত্যাগ করতে বাধ্য হন চন্দ্রশেখর সিং। ফলে ভারতে আবার সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। 1991 সালে 10ম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতে, যেখানে আবারও কংগ্রেস জয়লাভ করে। এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন পিভি নরসিমহা রাও। 1921 সালের 28 জুন জন্মগ্রহণ করা নরসিমহা রাও 1962 সাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেন। দারুণ মেধাবী হিসেবে পরিচিত এই মানুষটি বিভিন্ন সময় ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন। শুধু তাই নয়, ভারতের অর্থনীতিকে আধুনিক এবং অগ্রগামী করতে তার ভূমিকা ছিল অপরিসীম। এরপরেও নরসিমহা রাও এবং তার সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ ওঠে। ফলশ্রুতিতে 1996 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। বিজেপি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় অটল বিহারী বাজপেয়ীকে। 1924 সালে এক স্কুল শিক্ষকের ঘরে জন্ম নেন তিনি। মাত্র 15 বছর বয়সে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘতে কর্মী হিসেবে যোগ দেন। 1941 সাল থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয় এবং 1980 সালে বিজেপি প্রতিষ্ঠা করেন তিনি। তবে 1996 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসলেও লোকসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হয় বিজেপি। ফলশ্রুতিতে মাত্র 13 দিনের মাথায় বাজপেয়ীকে পদত্যাগ করতে হয়। এরপর অটল বিহারী বাজপেয়ীর স্থলাভিষিক্ত হন এইচ.ডি. দেবগৌড়া। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া দেবগৌড়া ছোটবেলা থেকেই গরিব কৃষকদের দারিদ্রতার লড়াই দেখেছেন। তাই তাদের অবস্থা পরিবর্তন করতে রাজনীতি করার সিদ্ধান্ত নেন তিনি এবং 1953 সালে কংগ্রেসে যোগ দেন। ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী এই রাজনীতিবিদ 1962 সালে কংগ্রেস ত্যাগ করেন। পরবর্তীতে 1996 সালে অটল বিহারী বাজপেয়ী পদত্যাগ করলে এইচ.ডি. দেবগৌড়া ভারতের প্রধানমন্ত্রী হয়ে 324 দিন দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু নানামুখী চাপের কারণে তিনিও বছর পার না হতেই পদত্যাগ করেন। 1997 সালে এইচ.ডি. দেবগৌড়া প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলে ইন্দর কুমার গুজরাল ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। 1920 সালে পাঞ্জাবের ঝিলুমে জন্মগ্রহণ করা ইন্দর কুমার গুলজারের বাবা মা উভয়ই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ইন্দর কুমার নিজেও মাত্র 11 বছর বয়সে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। এই কারণে তাকে একাধিকবার জেলেও যেতে হয়েছে। স্বাধীন ভারতেও তিনি সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালনের পর ইন্দর কুমার গুজরাল প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
বিস্ময়করভাবে ৩৩২ দিন দায়িত্ব পালনের পর ১৯৯৮ সালে ইন্দর কুমার দায়িত্ব ছেড়ে দিলে আবার অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হন। বছরখানেক পর আবার ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে সে নির্বাচনে পুনরায় বিজেপি জয়ী হলে আবারও অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০০৪ সাল পর্যন্ত তিনিই নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করেছিলেন। এরপরেও ২০০৪ সালের নির্বাচনে স্বল্প ব্যবধানে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস। এবার দল থেকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হয় মনমোহন সিংকে। বিখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং ১৯৩২ সালে পাঞ্জাবের এক গ্রামে জন্মগ্রহণ করেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন এই স্বল্পভাষী মানুষটি। তিনি কখনোই রাজনীতির সাথে জড়িত ছিলেন না। রাজনীতির আঁকাবাঁকা গলি তিনি চিনতেনও না। কিন্তু নানামুখী সংকটের মুখে পড়া ভারতের অর্থনীতিকে পথে ফিরিয়ে আনতে ১৯৯১ সালে তাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপরেই ভারতের অর্থনীতি এক নতুন দিগন্তে ধাবিত হয়। এইসব কারণে মনমোহন সিংয়ের জনপ্রিয়তা ছিল প্রবল। তাই কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ২০০৪ সালে এই সৎ ও মেধাবী মানুষটিকে ভারতের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করেন। ২০০৯ সালের নির্বাচনেও কংগ্রেস পুনরায় জয়লাভ করলে আবারও মনমোহন সিংকেই প্রধানমন্ত্রী পদে নির্বাচন করা হয়। কিন্তু এই দফায় তার মন্ত্রিসভা ও সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। সেটিকেই অস্ত্র বানিয়ে কংগ্রেসকে পরাজিত করে ২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি। তারা প্রধানমন্ত্রী পদে বিতর্কিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীকে নির্বাচন করে। নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর গুজরাটে জন্ম নেন তিনি এবং সেখানেই বড় হয়ে ওঠেন। তার বাবা ছিলেন একজন চা বিক্রেতা। মোদী তাকে শৈশব থেকেই সাহায্য করতেন। ছোটবেলায় পড়াশোনার চেয়ে নরেন্দ্র মোদী অভিনয়ে বেশি আগ্রহী ছিলেন। সাধারণত দেবতা বা অবতার চরিত্রে তিনি অভিনয় করতে পছন্দ করতেন। বড় হওয়ার পর নরেন্দ্র মোদী ১৯৭১ সালে আরএসএস এর পূর্ণকালীন কর্মী হিসেবে রাজনৈতিক ও আধ্যাত্মিক জীবন শুরু করেন। এরপর ১৯৮৫ সালে তিনি বিজেপি কর্মী হিসেবে যোগ দেন। রাজনীতিতে তার দ্রুতই উত্থান ঘটে এবং ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। সে বছর গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গার পেছনে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বিশ্বাস করেন অসংখ্য ভারতীয়। কিন্তু নরেন্দ্র মোদী তার বাকপটুতার কারণে দ্রুতই সর্বভারতে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ২০১৪ সালে নির্বাচনে বিজেপি জয়লাভ করলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৫ বছর পর ২০১৯ সালের নির্বাচনেও বিজেপি জয়লাভ করলে পুনরায় ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন নরেন্দ্র মোদী। তবে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনের পর দেশটির ১৫তম প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে এই নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকায় অনেকেই মনে করছেন আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এনডিএ জোট ভেঙে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের ইন্ডিয়া জোটে যোগ দিলে শেষ মুহূর্তে চমক দেখিয়ে কংগ্রেসই সরকার গঠন করবে। সেক্ষেত্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদে বসবেন। অনেকে এও মনে করছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর মধ্যেও যে কোনো একজন প্রধানমন্ত্রী হতে পারেন। সব মিলিয়ে গণতান্ত্রিক দেশ ভারতের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন জন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর মাঝে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ২০২৪ সালেও যদি নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড করবেন তিনি। এই রেকর্ডটিতে কেবলমাত্র জওহরলাল নেহেরুর অধিকার ছিল। অবশ্য মোদী কিংবা অন্য কারো রেকর্ড নিয়ে ভারতবাসী চিন্তিত নয়।
বরং যে নেতা তাদেরকে উন্নয়নের মহাসড়কে পরিচালিত করবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় শান্তিপ্রিয় ভারতবাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।